রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীর একটি ব্যানারকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উত্তপ্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। গভীর রাত পর্যন্ত সংঘর্ষ চলে। পুরো ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে জুলুমের বিরুদ্ধে জুলাই শীর্ষক প্রদর্শনীর আয়োজন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবির। প্রদর্শনীতে থাকা একটি ব্যানারকে কেন্দ্র করে সন্ধ্যার পর ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির এই দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গতকাল রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা ওই ব্যানার অপসারণের দাবি জানায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা, পরে হাতাহাতি, এক পর্যায়ে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। তা চলে গভীর রাত পর্যন্ত। দুই ছাত্র সংগঠনের উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। জুলাইয়ে যেটা মূলত হয়েছে হল দখল, সিট দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বৈষম্যের বিরুদ্ধে আসলে আমাদের আন্দোলনটা ছিল। আমরা জীবন দিয়েছি। আমরা জুলাইয়ে যখন বের হইতাম আসলে প্রত্যেক সময় আমরা মৃত্যুর তওবা তাকের করে বের হতাম, মৃত্যুর প্রস্তুতি নিয়ে বের হতাম। আমরা এভাবে রংপুরে আসলে ছিলাম, এভাবে আন্দোলন করেছি। আমরা প্রশাসনকে বরাবরই আসলে শ্রদ্ধা করতে চাই। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেটকে আসলে শ্রদ্ধা জানাতে চাই। শিক্ষার্থীরা যা চায় আমরা তাদের সাথে সেই ম্যান্ডেটের উপরেই থাকতে চাই। আসলে আমরা মূলত শিবিরের যারা ভাই আছে তাদের কাছে আসছিলাম। মূলত আমাদের ৩-৪টা ছবিতে সমস্যা ছিল, আমরা ছবি কটা নামানোর জন্য আসছিলাম এবং এখানে দুই পক্ষের মধ্যে কথাবার্তাতে কেউ উস্কানি দিয়ে হয়তো এই ঝামেলাটা তাদের মধ্যেও লাগানো হয়েছে এবং আমাদের মতো আমরা ইচ্ছাকৃত আমরা যদি মারামারি করবো বা অন্যরা যে মারামারি করবে তাহলে তো আমাদের অন্যরকম অ্যাপ্রোচ থাকতো। আমরা কিন্তু সুন্দরভাবে সালাম দিয়ে সুন্দরভাবে কথা বলছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর ও ছাত্র উপদেষ্টারা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে দুই ছাত্র সংগঠনের নেতাদের নিয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হলেও তাৎক্ষণিকভাবে কোনো সমাধান হয়নি। পরে গভীর রাতে উত্তপ্ত পরিবেশ শান্ত হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে সহিংসতায় জড়িতদের শনাক্ত করা সহ একই সঙ্গে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে উভয় পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে আমরা প্রশাসন এসে আমরা দুই দলের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ আমরা আমাদের অফিসে বসে আমরা আলোচনার মাধ্যমে সমাধান করেছি। তারা এখনো ৩৬ জুলাই আসে নাই। ডে আফটার টুমোরো আমাদের প্রোগ্রাম হবে। সেই হিসেবে তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে যদি ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে তারা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে, তার জন্য আমরা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেব। শহীদ আবু সাইদের যে ক্যাম্পাস তা থাকার কথা ছিল জ্ঞান চর্চার, সেখানে আবারও ফিরেছে ধাওয়া পাল্টা ধাওয়া। যে প্রাঙ্গণ একদিন রাজনীতির সহিংসতা থেকে মুক্ত, নিরাপদ ও ভয়হীন শিক্ষাঙ্গনের স্বপ্ন দেখেছিল, সেই ক্যাম্পাসেই আবারও সংঘর্ষ, আতঙ্ক আর রক্তাক্ত শিক্ষার্থীর ছবি। আমরা বিশ্বাস করি তাদের সাথে এবং আমাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আসলে এই প্রবলেমটা আমরা সলভ করতে পেরেছি। আর এই নিরাপত্তার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে পুলিশ সেই অস্ত্র নিয়ে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়বে, সেই চিরচেনা এই দৃশ্যপট থেকে আমরা আসলে বেরিয়ে আসতে চাই। আমরা চাই জুলাই স্পিরিট বেঁচে থাকুক আমাদের জাতির জন্য। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। 2024 সালের 4 আগস্ট আন্দোলনের এই পর্যায়ে এসে এক দফা দাবিতে অনড় হয় ছাত্র জনতা সহ দেশের আপামর মানুষ। তা হলো শেখ হাসিনার পদত্যাগ। সেই দাবিতেই 4 তারিখ থেকে সারা দেশে শুরু হয় আন্দোলনের অসহযোগ কর্মসূচি। একই সাথে আরও কঠোর কারফিউ জারি হয় দেশ জুড়ে। ছাত্র জনতার প্রতিরোধে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি উত্তর সহ বিভিন্ন এলাকা। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। শেখ হাসিনা সরকারের পতনের ঠিক একদিন আগে 2024 সালের 4 আগস্ট বেপরোয়া হয়ে ওঠে রাষ্ট্রের সশস্ত্র বাহিনীগুলো। এদিন আন্দোলনকারীদের উপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটও খারিজ করে দেওয়া হয়। ফলে 4 আগস্ট জঙ্গি দমন কায়দায় সাধারণ শিক্ষার্থীদের মারতে থাকে বিভিন্ন বাহিনী। এরই মধ্যে ঘোষণা করা হয় মার্চ টু ঢাকা। আন্দোলনের এই পর্যায়ে এসে এক দফা দাবিতে অনড় হয় ছাত্র জনতা সহ দেশের আপামর মানুষ। তা হলো শেখ হাসিনার পদত্যাগ। সেই দাবিতেই 4 তারিখ থেকে সারা দেশে শুরু হয় আন্দোলনের অসহযোগ কর্মসূচি। একই সাথে আরও কঠোর কারফিউ জারি হয় দেশ জুড়ে।
এদিন সকাল থেকে ছাত্র জনতার প্রতিরোধে রীতিমতো রণক্ষেত্র রাজধানীর যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকা। ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশের সশস্ত্র হামলা খালি হাতে মোকাবেলা করতে থাকে কয়েকশো মানুষ। রামপুরায় নামেন ইস্ট ওয়েস্ট ব্র্যাক ইউনিভার্সিটি সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক আর সাধারণ মানুষ। তাদের উপরই বৃষ্টির মতো নামতে থাকে গুলি। উত্তরা, বাড্ডা, প্রগতি সরণিতেও একই চিত্র। কারওয়ান বাজার, সায়েন্স ল্যাব, শাহবাগ, বাংলা মোটর আর ধানমন্ডি তখন যেন যুদ্ধক্ষেত্র। হাসপাতালগুলোতেও তখন বইছে রক্তের স্রোত। এত গুলিবিদ্ধদের চিকিৎসা দিতে চিকিৎসক, নার্সদের তখন নাভিশ্বাস অবস্থা। এক ঢাকা মেডিকেলেই কয়েক ঘন্টার মধ্যে গুলিবিদ্ধ হয়ে ভর্তি হন ৬৭ জন। আহত হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ২৫০ মানুষ। এর মধ্যে জরুরি বিভাগেই ৭ জনের মৃত্যু হয়। এদিকে মিরপুরে তখন দেখা যায় এক অভূতপূর্ব চিত্র। সরকার সমর্থিত বাহিনীর বিপরীতে আন্দোলনকারীদের পক্ষেই ঢাল হয়ে দাঁড়ান একদল সেনা সদস্য। রক্তের দাম মেটাতে সারা দেশেই তখন শক্ত প্রতিরোধ ছাত্র জনতার। চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেট, দিনাজপুর, ঝিনাইদহ সহ গোটা দেশ রীতিমতো যুদ্ধক্ষেত্র। তখন ক্ষমতা টেকানোর শেষ চেষ্টায় তৎকালীন মন্ত্রী, প্রতিমন্ত্রী আর সশস্ত্র বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে বসেন শেখ হাসিনা। সেই বৈঠকেই আন্দোলনে গুলি চালাতে সেনাবাহিনীর উপর চাপ দেন তিনি। যখন এই পরিস্থিতি, তখন ডু অর ডাই সিদ্ধান্ত আসে আন্দোলনকারীদের পক্ষ থেকে। ঘোষণা ৬ তারিখ নয়, মার্চ টু ঢাকা হবে ৫ই আগস্ট। সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ৬ তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি। মার্চ টু ঢাকা ঘোষণার পরই টেকনাফ থেকে তেঁতুলিয়ার আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তখন বড় কিছু একটার জন্য প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ। দ্বিতীয় দফায় টানা ১.৫ দশকের মসনদ ত্যাগের আগাম বার্তা পাচ্ছিলেন শেখ হাসিনা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বরিশালের বাকেরগঞ্জে চিপসের প্যাকেটে থাকা বোমা বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৩ জন গুরুতর দগ্ধ হয়েছেন। উপজেলার ভরপাশা ইউনিয়নের ধুধলমৌ গ্রামের কামাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন হনুফা বেগম, তার নাতি ফাহিম এবং মেয়ে ইতি। আহতদের মধ্যে দুজনের শরীরের প্রায় ৩০% দগ্ধ হয়েছে। বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে র্যাব, পুলিশ ও সিআইডির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এ বিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপার এজেড মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের শনাক্তে তদন্ত চলছে। মাত্র ৫ দিনের সংসার, নতুন জীবনের স্বপ্ন, নতুন সম্পর্ক আর হাজারো আশা নিয়ে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন ১৮ বছরের রিয়া আক্তার। কিন্তু সেই স্বপ্নের সমাপ্তি ঘটে এক বিভীষিকাময় ঘটনায়। পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যা। এদিকে ঘটনার ১৯ দিন অতিক্রম হলে আসামি ধরাছোঁয়ার বাইরে এখনো। নেত্রকোনা প্রতিনিধি আনিসুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. আরিফ। ধুমধাম করে বিয়ে হয়েছিল নেত্রকোনার পূর্বধলার বড়রুহি গ্রামের রিয়া আক্তারের। স্বামী ইমরান হোসেনের সঙ্গে শুরু হয় নতুন সংসার। তবে বিয়ের ৫ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে আসে রুহির মৃত্যুর খবর। মামলার এজাহার অনুযায়ী গত ১৫ জুলাই রিয়া গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে ফোনে জানান তার শ্বশুর। তবে রিয়ার স্বজনদের দাবি এটি হত্যাকাণ্ড। বাবু ভাই, যাতে এরকম মাঝির এরকম কলর কিনে না হয়, আপনারা বিচার চাই, আর কিনু চাই না। আর অত কথা আমি বলতাম চাই না। এলাকাবাসীর পক্ষ থেকে আমি এতটুকু বলতে পারি, প্রশাসনের কাছে একটা আবেদনই থাকবে যাতে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক একটা বিচার হয়। রিয়ার পরিবারের অভিযোগ, মামলার ১৯ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমি দম গেছে গা যখন লাশ এন আসিন টাঙ্গাইল আসিন, তখন আমরার অনুমতি ছাড়া, পুলিশের অনুমতি ছাড়া আপনারা নামাইলেন কেন? রাস্তা আমি লটকাল দেখি না, কাডুর শোয়ানো তো মারি আলছে তারা। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে পুলিশ বলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। কোনো এক পুলিশ সদস্য কোথাও কোনো একটা পিওতে গিয়ে কোনো স্ল্যাং ইউজ করলো এবং এইটা তদন্তে প্রভাব বিস্তার করলো, এরকমটা হওয়ার সুযোগ নেই। আমরা তাকে খুব দ্রুতই গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো, এটা আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। এদিকে অভিযুক্ত স্বামী ইমরান হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। এস.এম. আরিফ, মাই টিভি। টাঙ্গাইলের নাগরপুরে প্রায় ৩,৮৪,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত সেতু এখন যেন এলাকাবাসীর গলার কাটা। সেতু নির্মাণে ৩ বছর পেরিয়ে গেলেও দুই পাশে হয়নি অ্যাপ্রোচ সড়ক ও গাইডওয়াল। ফলে বর্ষায় নৌকা আর শুকনো মৌসুমে পায়ে হেঁটে কিংবা ঘোড়ার গাড়িতে চলাচল করতে হচ্ছে ১৫ গ্রামের মানুষকে। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা, চিকিৎসা সহ স্বাভাবিক জীবনযাত্রা।
প্রতিনিধি আনিস খানের তথ্যচিত্রে হাফিজা খানম জ্যোতির রিপোর্ট। সেতু আছে কিন্তু নেই সেতুর সঙ্গে সংযোগের রাস্তা। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের খাস ঘুনিপাড়া গ্রামের এই সেতুটি নির্মাণ করা হয় 2023 সালে। এলজিইডির প্রকল্পে ব্যয় ধরা হয় প্রায় 3,84,00,000 টাকা। কিন্তু নির্মাণের 3 বছর পেরিয়ে গেলেও সেতুর দুই পাশে হয়নি গাইডওয়াল ও অ্যাপ্রোচ সড়ক। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগে পড়ছেন আশপাশের 15 গ্রামের হাজারো মানুষ। 3 বছর যাবত দেওয়া পড়ে আছে। ব্রিজটা কমপ্লিট হয়েছে, আমাদের দুই পাশে মাটি ভরাট খুবই দরকার, খুবই প্রয়োজন। এই ব্রিজটা ফুল কমপ্লিট মাটি নাই, 2 গাড়ার 1 গাড়া। 2-1টা মাটি ফেলাবে, ঠিক আছে, কোনো কন্ট্রাক্টর আসেও না, কিচ্ছু করে না। বর্ষা এলেই দুর্ভোগ আরও বাড়ে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যেতে হয় ঝুঁকি নিয়ে, রোগীদেরও চিকিৎসার জন্য যেতে হয় দুর্ভোগ পেরিয়ে। এরই মধ্যে ঘটেছে একাধিক দুর্ঘটনাও। ব্রিজ করেছে, রাস্তা করে দিলেন, আমাদের দাবি আমাদের রাস্তাটা করে দেই। বৃষ্টি হলে এই জায়গা দিয়ে হাঁটা চলা করা অসম্ভব। এখানেও আমাদের 3-4টা প্রাইমারি স্কুল আছে, মাদ্রাসা আছে, সেখানে ছাত্রছাত্রীরা যাইতে অনেক কষ্ট হয়। অ্যাপ্রোচ সড়ক না থাকার কারণ জানতে চাইলে এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন ঠিকাদার। সাক্ষাৎকার নিতে গেলে অফিসে যান অথবা আমার প্রতিষ্ঠানে যান। যদি উপজেলা থেকে কোনো তথ্য দিয়ে থাকে ওই ব্রিজের, তাহলে সেখান থেকে আপনি সাংবাদিক হিসাবে আপনি প্রচার প্রচারণা করবেন। স্থানীয় জনপ্রতিনিধির দাবি, সেতুর পাশেই রয়েছে হাটবাজার, স্কুল ও মাদ্রাসা। অসম্পূর্ণ কাজের কারণে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক চলাচল। জনগণের অনেক বিঘ্ন করতেছে। আমরা চাই এটা অতি সত্বর আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কাজটা যাতে সম্পন্ন করে ঠিকাদার এলাকার মানুষকে উপকৃত করে। এলজিইডি বলছে সেতুর অ্যাপ্রোচ ও রাস্তার কাজ শেষ হয়নি। প্রকল্প সংশোধন করে পুনরায় দরপত্রের মাধ্যমে বাকি কাজ অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। অনুমতি পেলেই আমরা কাজটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করে জনগণের জন্য উন্মুক্ত করে দেব। হাফিজা খানম জুথি, মাই টিভি। গোপন সংবাদের ভিত্তিতে যশোরের খাজুরা ক্যাম্প পুলিশ খাজুরা বাজার হাই স্কুল রোডে মদিনা স্টেশনারি ও গুদামঘরে পৃথক অভিযান চালিয়ে মনিরুল ইসলাম ও রাজানাকে 2 জন মাদক কারবারিকে আটক করেছে। অভিযানে নেতৃত্ব দেন খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফিরোজ আহমেদ। এ সময় এসআই আশিকুর রহমান, রোকনুজ্জামান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত শ্রমিকদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে চট্টগ্রামে জুলাই মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। নগরীর অন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানে 3 শতাধিক শ্রমিক শহীদ হয়েছেন। প্রকৃত শহীদ, আহত, পঙ্গুত্ব বরণকারী ও নির্যাতনকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগর সভাপতি এস.এম. লুৎফুর রহমান। চট্টগ্রামে বেসরকারি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মনোন্নয়ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিচালক প্রশিক্ষণ কর্মশালা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওলামা ওবায়দুল্লাহ হামজা এবং প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের সুরক্ষা, যুগোপযোগী কারিকুলাম, দক্ষতা উন্নয়ন, মাদ্রাসা শিক্ষা নিয়ে অপপ্রচার প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন। শেষে শিক্ষার্থীদের সুশিক্ষা নিশ্চিত করতে 9 দফা নির্দেশনা এবং মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সরকারের প্রতি 13 দফা সুপারিশ তুলে ধরা হয়। চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরীর হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী রায়হানের 2 ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। তিনি বলেন, সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় বিশেষ চেকপোস্ট অভিযান চালিয়ে দিদার আলম ও আফসার মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাউজানের পূর্ব জরুলকুল এলাকায় মাটির নিচে লুকিয়ে থাকা অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রযুক্তিগত তথ্য, গোয়েন্দা তথ্য, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাদের সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে। উদ্দেশ্যে গুরুতরভাবে কুপিয়ে জখম করা হয়
এবং সেখান থেকে আমরা একটি পিস্তল উদ্ধার করি। সেই অস্ত্র হাতে যাদের গুলি করতে দেখা যায় এদের মধ্যে 2 জন ছিল এই দিদার এবং আফসার, যেটা যাদের হাতে একজনের হাতে পিস্তল ছিল আর একজনের হাতে LMG টাইপের ছিল। তো এই 2 জনকে কিন্তু আমরা আজকে গ্রেপ্তার করেছি। রাউজান এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী বা কিলিং স্কোয়াডের প্রধান বলা যায় দিদার, তার কাছ থেকে আমরা তার দেখানোর মতো একটা বিদেশি পিস্তল আমরা কিন্তু রাউজান এলাকা থেকে উদ্ধার করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, অপরাধের নিয়ন্ত্রণ এবং বিভিন্ন সমস্যার সমাধানে জনগণের সাথে মতবিনিময়ের লক্ষ্যে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। হোতাপাড়া এলাকায় জয়দেবপুর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যম কর্মী, সাধারণ মানুষের সঙ্গে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার শরীফ উদ্দিন। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লিপি রানী সিনহা, গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লি, সদস্য সচিব আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদিন রিজভী সহ অনেকে। ধামরাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব ধামরাই অ্যালামনাই। নবযুগ কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ শেষে অতিথিরা কলেজ ক্যাম্পাস চত্বরে বেশ কিছু গাছ রোপণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ ধামরাই গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবযুগ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নিয়ামুল কবির। তিনি শিক্ষার্থীদের এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন। চাঁদা না পেয়ে সিয়াম পরিবহনের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল সিয়ামের উপর হামলা এবং আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল মালিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহাখালী বাস টার্মিনাল আন্ততলা মালিক সমিতির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহশ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। এ সময় বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ সহ বিভিন্ন জেলার মালিক, শ্রমিক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শরীয়তপুরের সখীপুর থানার চরভাগা ইউনিয়নের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চরভাগা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল। সখীপুর থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমরান হোসেন বাবু বাকাউলের সার্বিক পরিচালনায় প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সখীপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চরভাগা ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মানিক উদ্দিন বাকাউল, বিএনপি নেতা শাহ আলম সরকার, চরভাগা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিলন মোল্লা, সদস্য সচিব সুবন গাজী সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কুমিল্লার দাউদকান্দি থানার মারুফা ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া খিরাই নদী। এই নদীতে নির্মিত হয়েছিল স্টিলের বেলি ব্রিজ। এটি মোতায়েনের সময় ভেঙে পড়ে নদীতে। এ সময় ব্রিজ নিচে যাওয়ার সময় একটি বালির বালগেট পড়ে 3 জন আহত হন। এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক আসা যাওয়া করে 2 উপজেলার মানুষ। তাই এলাকাবাসীর দাবি ব্রিজটি দ্রুত সংস্কার করে চলাফেরার উপযোগী করা হোক। বৃষ্টি ভাঙার কারণে কুমিল্লা ও চাঁদপুরের 2 তীরের মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী টানেলের দুর্ঘটনায় রিটার্নিং ওয়ালে আটকে পড়া কন্টেইনারবাহী জাহাজ এমডি সিএনসি ইউরেন্সাকে সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, সোমবার রাতে জোয়ারের সুযোগ কাজে লাগিয়ে বন্দর কর্তৃপক্ষের 3টি টাগবোটের পাশাপাশি নৌবাহিনী, টানেল কর্তৃপক্ষ ও কোস্টগার্ডের সমন্বিত উদ্ধার তৎপরতায় জাহাজটিকে ট্রেনিং ওয়াল থেকে নিরাপদে ভাসিয়ে আনা হয়। বর্তমানে জাহাজটি নিরাপদ অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা চলছে। চীন থেকে আসা 1282 TEUS কন্টেইনার বোঝাই জাহাজটিতে 24 জন ক্রু ছিলেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় পাউবোর নির্মাণাধীন বন্যা নিয়ন্ত্রণ বাঁধে অবৈধভাবে ছিদ্র করে ড্রেন নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার পলাশ মার্কেট সংলগ্ন বাঁধে স্থানীয়দের বাধার কাজ বন্ধ হয়ে যায়। ভবনের কেয়ারটেকার জহুরুল ইসলাম জানান ব্যবহৃত পানি নিষ্কাশনের জন্য ছিদ্র করার চিন্তা ছিল, তবে কাজ করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোসাম্মদ আফরিন জাহান বলেন, তদন্তে অনিয়ম প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রামের হাটহাজারীতে মিথ্যা মামলা হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ৩ নম্বর বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে ছগির আহমেদ বাদশাহ অভিযোগ করেন, জঙ্গর সলিমপুর ও আলীনগর এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত একটি বাহিনীর নির্যাতনের কারণে প্রায় ৪ বছর আগে তিনি পরিবারসহ এলাকা ছেড়ে হাটহাজারীতে বসবাস করেন। তার দাবি, সম্প্রতি একটি ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ও তার পরিবারের কয়েকজন সদস্যকে একটি মামলায় আসামি করা হয়েছে। সংবাদ সম্মেলন প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান ছগির আহমেদ বাদশাহ। দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত ল্যাম্ব হাসপাতালে স্বাস্থ্যসেবার নানা অনিয়ম ও হয়রানির বিষয়ে মাইটিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এ ঘটনায় গতকাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার AKM শরীফুর রেজওয়ান স্বাক্ষরিত এক চিঠিতে ঘটনার তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জুনিয়র কনসালটেন্ট ডাক্তার হুমায়ুন রশিদকে সভাপতি, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার হারুনুজ্জামানকে সদস্য সচিব এবং মেডিকেল অফিসার ডাক্তার আরিফুল রহমানকে সদস্য করে গঠিত কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মুন্সিগঞ্জে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও দীর্ঘ সময় লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুতের জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে বিক্ষোভকারীরা পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। সোমবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুতের জোনাল অফিসে এ ঘটনা ঘটে। বিক্ষোভে শতাধিক নারী পুরুষ অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা অফিস ঘেরাও করলে সেখানে অবস্থানরত কর্মকর্তা কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ চালার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।